আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে হিন্দুদের অধিকার আদায়ের জন্য সারা দেশে বেশ কিছু হিন্দুত্ববাদী দল আত্মপ্রকাশ করেছে। সনাতন অধিকার মঞ্চ, সম্মিলিত সনাতনী সমাজ কিংবা সনাতনী অধিকার আন্দোলনের মতো আরও বেশ কিছু গোষ্ঠী। এসব হিন্দুত্ববাদী দলগুলোর দাবি দেওয়া মোটামুটি একই রকম। তারা তাদের দাবিগুলোকে মোটা দাগে ৮টি দফায় উপস্থাপন করেছে। হিন্দুদের ৮ দফা দাবিতে কি আছে সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। বাংলাদেশের সামাজিক বা রাজনৈতিক প্রেক্ষাপটে কে হিন্দু কে মুসলিম সে হিসেবে কাউকে বিচার করা হয় না। অসাধু দুর্নীতিবাজদের কোনো ধর্ম নেই। সেই বিচারেই আওয়ামী লীগ সরকার পতনের পর দেশের বিক্ষুব্ধ জনতা আওয়ামী লীগের দুঃশাসনের সাথে জড়িত ব্যক্তিদের বাড়িঘরে হামলা করে ক্ষোভের প্রকাশ ঘটিয়েছে। ৫ আগস্ট হাসিনা সরকার পতনের পর হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হয়েছে বলে উদ্দেশ্যমূলকভাবে যে খবর প্রচার করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার একটি অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর ১১৯ জন ব্যক্তির উপর হামলা হয়েছে। এর মধ্যে মাত্র ২ জন ছিল হিন্দু, যাদের একজন পুলিশ এবং আরেকজন আওয়ামী লীগ নেতা। এই বিষয়টিকেই হিন্দুদের উপর সাম্প্রদায়িক হামলা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিষয়টি বাংলাদেশি গণমাধ্যমে যতটা না উঠে এসেছে তার চেয়েও অনেক বেশি প্রচারিত হয়েছে ভারতীয় গণমাধ্যমে, যার অধিকাংশ ছবি এবং ভিডিও অতীতের সাম্প্রদায়িক হামলার হলেও সেগুলোকে ৫ আগস্টের বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। খোদ হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ প্রামাণিক সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলার বিষয়টি নিয়ে দ্বিমত পোষণ করেছেন। সাধারণভাবে হিন্দুদের উপরে বড় কোনো মন্দিরে কোনো হামলার ঘটনা ঘটে নাই। কিছু আওয়ামী লীগের হিন্দু নেতা আছে যারা বিভিন্ন সময় লম্পঝম্প করেছিল, তাদের বাড়িতে, শুধু হিন্দু বাড়ি না, মুসলিম আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা হয়েছে, লুটপাট হয়েছে এবং সামান্য কিছু সুযোগ সন্ধানী এলাকা ভিত্তিক তারা কিছু সামান্য মন্দিরে হামলা করেছে, সেটা ব্যাপক বিষয় না। হাসিনা সরকার পতনের মাত্র ৩ দিন পরেই কয়েক হাজার সনাতন ধর্মাবলম্বী রাজধানীর শাহবাগে বিক্ষোভ প্রদর্শন করে। তখন সংখ্যালঘুদের উপর হামলা বন্ধ এবং সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠনসহ ৪ দফা দাবি তোলা হয়। এরপর প্রায় নিয়মিত সমগ্র দেশ জুড়ে বিভিন্ন স্থানে বিভিন্ন সংগঠনের ব্যানারে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের একাংশ অনেক বেশি সক্রিয় হয়ে ওঠে। তবে হিন্দুদের আয়োজিত সবচেয়ে বড় সমাবেশটি হয়েছিল চলতি বছরের ২৫ অক্টোবর চট্টগ্রামের লালদিঘি ময়দানে। সেই সমাবেশের ব্যাপক লোকসমাগম, হিন্দুত্ববাদী নেতাদের উগ্র বক্তব্য এবং পরবর্তী কর্মসূচি হিসেবে ঢাকা অবরোধের ঘোষণাকে কেন্দ্র করে দেশজুড়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। আলোচিত এই সমাবেশেই চিন্ময় কৃষ্ণ দাস জাতীয় পতাকা অবমাননার ঘটনা ঘটিয়েছিল। তার আগেও বহুবার বহু জায়গায় হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন দল তাদের দাবি দাওয়াগুলো মোটা দাগে ৮টি দফায় পেশ করেছে। কিন্তু লালদিঘি ময়দানের ওই সমাবেশে সনাতন জাগরণ মঞ্চের পক্ষ থেকেই দাবিগুলো সবচেয়ে বেশি পরিষ্কারভাবে উঠে আসে। যে ৮ দফা দাবি উত্থাপন করা হয়েছে সেগুলো হল: সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করা, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন করা, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করা, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন করা, দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন কার্যকর করা, শিক্ষা প্রতিষ্ঠানে উপাসনালয় নির্মাণ এবং হোস্টেলে প্রার্থনার জন্য স্থান বরাদ্দ করা, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে ফাউন্ডেশনে উন্নীত করা এবং দুর্গাপূজায় ৫ দিনের সরকারি ছুটি ঘোষণা করা। ৮ দফা দাবির সবগুলোই কম বেশি যৌক্তিক, কিন্তু এর মধ্যে শুধু দুর্গাপূজায় ৫ দিনের সরকারি ছুটি ঘোষণা করা ছাড়া বাকি কোনো দাবি রাতারাতি বাস্তবায়নযোগ্য নয়। কিন্তু এই ধরনের দীর্ঘমেয়াদী সংস্কার কার্যক্রম করার জন্য মাত্র ৩ মাসে তারা প্রয়োজনের অতিরিক্ত আন্দোলন করেছে। ট্রাইব্যুনাল গঠন করা, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা, আইন প্রণয়ন করা বা মন্ত্রণালয় গঠন করার জন্য যৌক্তিক সময় দিতে হবে। একটি নির্বাচিত সরকার তার ৫ বছরের মেয়াদেও এত কিছু একসাথে করা প্রায় অসম্ভব। সেখানে বিপ্লব পরবর্তী বিশৃঙ্খল একটি দেশে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মতো রাজনৈতিকভাবে অনভিজ্ঞ একটি উপদেষ্টা পরিষদ ক্ষমতা গ্রহণের ৩ মাসের মাথায় কিভাবে এত কিছু করে ফেলবে? বাংলাদেশের ৯০% মুসলিমের দেশে ২ ঈদে সরকারি ছুটি থাকে মাত্র ৩ দিন। সেখানে মাত্র ৮% হিন্দুদের জন্য দুর্গাপূজায় ৫ দিন ছুটি নির্ধারণ করা কতটা যৌক্তিক?
অথচ ভারতে 15% মুসলমানের জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ঈদে সরকারিভাবে কোনো ছুটিই নেই। তাছাড়া বাংলাদেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে মুসলিমদের জন্যই কোনো নামাজের ব্যবস্থা নেই। এমনকি নামাজের সময় কোনো ধরনের বিরতিও দেওয়া হয় না। সেখানে সকল শিক্ষা প্রতিষ্ঠানে হিন্দুদের উপাসনালয় নির্মাণ এবং হোস্টেলে প্রার্থনার জন্য জায়গা বরাদ্দ করা কতটুকু যৌক্তিক? তার চেয়েও বড় বাস্তবতা হল বাংলাদেশের প্রধান সারির পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে কোরআনের মাহফিল করার অনুমতি দেওয়া হয় না। অথচ বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে জাঁকজমকভাবে প্রতি বছর সরস্বতী পূজার আয়োজন করা হয়। তাহলে শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় বিচারে প্রকৃত সংখ্যালঘু কারা? নিজেদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করা দোষের কিছু না, কিন্তু বিগত 15 বছরে বাংলাদেশে এর চেয়েও অনেক বেশি এবং বৃহৎ পরিসরে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ঘটেছে। বাংলাদেশের সাম্প্রদায়িক হামলার সবচেয়ে বড় 3টি ঘটনা হল 2012 সালে কক্সবাজারে রামুর বৌদ্ধ মন্দিরে হামলা ও অগ্নিসংযোগ, 2016 সালে ব্রাহ্মণবাড়িয়ায় নাসিরনগরে হিন্দু মন্দির ও বাড়িঘরে আক্রমণ এবং 2021 সালে কুমিল্লায় দুর্গাপূজার মণ্ডপে কোরআন অবমাননার অভিযোগে মন্দিরে হামলার ঘটনা। বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সবচেয়ে বড় 3টি হামলার ঘটনাই ঘটেছে আওয়ামী লীগের আমলে। শুধু তাই নয়, 2013 থেকে 2022 সালে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর 3,500-এরও বেশি ছোটখাটো হামলার ঘটনা ঘটেছে। তখন সনাতন জাগরণ মঞ্চ কোথায় ছিল? কিংবা ভারত সরকার এত বিবৃতিই বা কেন দেয়নি? লালদিঘি ময়দানে সনাতন জাগরণ মঞ্চের নেতারা বলেন, বিগত 53 বছরে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হওয়া সহিংসতা ও নিপীড়নের একটি ঘটনারও বিচার হয়নি। বিগত 53 বছরের বিচার কি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে মাত্র 3 মাসে করা সম্ভব? বাংলাদেশে আওয়ামী লীগের শাসনামলে বহু হিন্দু নেতার দাপটে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও ভয়ে কথা বলতে পারত না। আওয়ামী লীগের দীর্ঘ 1.5 যুগের ক্ষমতার সময় স্থানীয় পর্যায়ের প্রভাবশালী নেতা থেকে শুরু করে দুর্নীতিবাজ এমপি মন্ত্রীদের অনেকেই ছিলেন হিন্দু সম্প্রদায়ের। চালের বাজারে অস্থিরতার মূল হোতা নওগাঁর গডফাদার সাধনচন্দ্র মজুমদার, বরগুনার গডফাদার ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, মাগুরার বীরেন শিকদার, দিনাজপুরের মনোরঞ্জনশীল, সাতক্ষীরার ননীগোপাল মণ্ডল, বরিশালের পঙ্কজনাথ, নেত্রকোনার অসীম কুমার উকিলের মতো বহু দুর্নীতিবাজ হিন্দু নেতা একাধিকবার জাতীয় সংসদের সদস্যসহ মন্ত্রীও হয়েছেন। ক্ষমতা হারানোর পর এদের সাঙ্গপাঙ্গদের উপর বিক্ষুব্ধ জনতা যখন হামলা করেছে, তখন এরা সংখ্যালঘু সেজেছে। আদালতের আদেশ অমান্য করে ঢাকা সিটির মেয়র ফজলে নূর তাপস যখন হরিজন পল্লীর হিন্দুদের উচ্ছেদ করেছে, কিংবা যখন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ গোপালগঞ্জের হিন্দুদের হাজার হাজার একর জমি দখল করে রিসোর্ট গড়ে তুলেছে, তখন চিন্ময় কৃষ্ণ দাসের মতো হিন্দু দরদি নেতারা কোথায় ছিল? এর বাইরেও আওয়ামী লীগের বহু এমপি এবং স্থানীয় প্রভাবশালী নেতাদের দ্বারা সনাতন ধর্মাবলম্বীরা নানাভাবে নির্যাতনের শিকার হয়েছেন। অন্যদিকে বিএনপির গয়েশ্বরচন্দ্র রায় কিংবা নিপুণ রায়ের মতো হিন্দু নেতারা যখন হামলার শিকার হয়েছেন, তখন বাংলাদেশের সনাতনীরা একটি কথাও বলেনি। হিন্দুরা অতীতে প্রতিবাদ না করার বিষয়টি এমনও হতে পারে যে তারাও হয়তো স্বৈরশাসনের বিরুদ্ধে কথা বলতে ভয় পেয়েছে। কিন্তু আওয়ামী লীগ সরকার তো ভারতের অত্যন্ত ঘনিষ্ঠ ছিল। তাহলে তখন ভারত কেন সামান্য বিবৃতি দিয়ে হলেও হিন্দুদের সুরক্ষার বিষয়ে পদক্ষেপ নেয়নি? এর কারণ মূলত একটাই, বাংলাদেশ থেকে আওয়ামী লীগ বিদায় হওয়াতে ভারত এবং ভারতের দালাল হিন্দু সম্প্রদায়ের কিছু নেতারা দেশে অস্থিতিশীলতা তৈরি করতে চাইছে। যে আওয়ামী লীগ হিন্দুদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে, তাদের বিরুদ্ধে কথা না বলে অন্তর্বর্তীকালীন সরকারকে দুর্বল পেয়ে ভিকটিম কার্ড প্লে করে তারা দেশবিরোধী ষড়যন্ত্রে মেতে উঠেছে। তা না হলে এই 8 দফা দাবি পূরণের জন্য তারা অন্তত 8 মাস অপেক্ষা করতে পারত। আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে কি কেন কিভাবে ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কি কেন কিভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন।